সমাজের চোখে যা ঘোর অন্যায়, আমার মনের গভীরে তার অঙ্কুরোদ্গম হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতিতে। আমার নাম নাহিদা। আপনারা যারা আমার মতো এমন গোপন সম্পর্কের জালে জড়িয়ে পড়েছেন অথবা সেই পথের কিনারায় দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্যই আমার এই কথাগুলো। আমার বাড়ি হুগলিতে। এখানকার নিরালা পরিবেশে এক শান্ত জীবন কাটাচ্ছিলাম আমি। এমনটাই আমার ধারণা ছিল, কিন্তু জীবনের পথ যে কখন কোন অপ্রত্যাশিত বাঁকে এসে দাঁড়ায় তা বলা বড়ই কঠিন। আমার বিয়ে হয়েছিল প্রায় 7 বছর আগে। স্বামী নাসিম একজন ব্যস্ত মানুষ, নিজের কাজ নিয়েই সারাক্ষণ মগ্ন থাকেন। ভালোবাসার অভাব ছিল না, কিন্তু সেই উষ্ণতা, সেই গভীর মনোযোগ, সেই নৈকট্য ক্রমশ ফিকে হয়ে আসছিল। আমাদের মধ্যে শারীরিক দূরত্ব হয়তো ততটা ছিল না যতটা ছিল মানসিক। আমি ঘরের কাজ, সংসার আর নিজের ছোট্ট পৃথিবী নিয়েই দিন কাটাতাম। নাসিমের অফিসের পর বাড়ি ফিরতে প্রায়ই রাত হয়ে যেত, আর ফিরলেও সে হয় তার ল্যাপটপ নিয়ে বসত, নয়তো ফোন নিয়ে। আমার অভিযোগ করার সাহস ছিল না, কারণ সে তো সংসারের জন্যই এত পরিশ্রম করে। কিন্তু আমার মনের ভেতরে একাকিত্বের মেঘ ক্রমশ ঘনিয়ে আসছিল। সেই মেঘ এতটাই কালো আর ভারী হয়ে উঠেছিল যে আমি নিজেও বুঝতে পারছিলাম না আমার মন ঠিক কী চাইছিল। আর তখনই আমার জীবনে এলো নাসিমের ছোট ভাই ফাহিম। নাসিমের থেকে বছর 5 ছোট, বছর 30 বয়স তার। সে তখন অবিবাহিত। নাসিমের একটা ছোট্ট ব্যবসা ছিল, আর ফাহিম সেটার দেখাশোনা করত। তাই তার কাজটা অনেকটাই বাড়িতে বসে করা যেত। প্রথম দিকে আমার দেবর হিসেবেই তাকে দেখতাম। সেও খুব শ্রদ্ধার সাথে ভাবি হিসেবেই আমাকে সম্মান করত। কিন্তু ধীরে ধীরে সেই শ্রদ্ধার আড়ালে কেমন যেন একটা অন্যরকম টান অনুভব করতে লাগলাম। নাসিম যখন অফিসে যেত, তখন ফাহিম বাড়িতে থাকত। আমাদের দুজনের মধ্যে কাজে কর্মে বা অন্য কোনো আলোচনায় অনেকটা সময় কাটত। নাসিমের অনুপস্থিতিটা আমি যেন সৌরভের সঙ্গেই পূরণ করার চেষ্টা করতাম। সে আমার মন খারাপ দেখলে এসে কথা বলতো, আমার পছন্দের খাবারগুলো জেনে রান্না করতে বলতো, এমনকি আমার পছন্দের গানগুলো চালিয়ে দিত। একটা সময় আমি ভুলেই যেতাম যে নাসিম বাড়িতে নেই, আমার পাশে ফাহিম আছে। তার উপস্থিতিটা কেমন যেন আমার একাকিত্বকে দূর করে দিত। সৌরভের চোখগুলো ছিল খুব গভীর। যখন সে আমার দিকে তাকাতো, আমার মনে হতো যেন সে আমার ভেতরের সব কথা পড়ে ফেলছে। তার চায়নিতে এক অদ্ভুত মায়া ছিল, যা আমাকে ক্রমশ তার দিকে টানতে শুরু করেছিল। প্রথম দিকে এই অনুভূতিকে আমি পাত্তা দেইনি, ভাবতাম আমি বোধহয় অতিরিক্ত ভাবুক হয়ে পড়ছি। কিন্তু ক্রমশ ব্যাপারটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, ফাহিম মাঝে মাঝেই কোনো অজুহাতে সেখানে আসত, হয়তো জলের বোতলটা নিতে বা কোনো ফাইলের খোঁজ করতে। কিন্তু তার চোখ আমার শরীরকে, আমার গতিবিধি যে অনুসরণ করত। তার উপস্থিতি আমার স্নায়ুতে এক অজানা শিহরণ জাগাত। আমি শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিতাম, নিজের অজান্তেই নিজেকে আরও একটু গুছিয়ে নিতাম। সে যখন পাশ দিয়ে চলে যেত, তার শরীরের উষ্ণতা আমাকে কেমন যেন অস্থির করে তুলত। একদিন বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সেদিনের আবহাওয়া ছিল কিছুটা মেঘলা, হালকা হাওয়া বইছিল। আমি এক হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিলাম, যা আমার শরীরের বাঁকগুলোকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলছিল। শাড়ির আঁচলটা আলতো করে আমার কাঁধের ওপর ফেলা ছিল, যা বাতাসে উড়ে গিয়ে আমার পিঠে কিছুটা অংশ উন্মুক্ত করে দিচ্ছিল। আমার চুলগুলো খোপা করা ছিল, কিন্তু কয়েকটা লট বেরিয়ে এসে আমার গালে খেলা করছিল। সেই মুহূর্তে ফাহিম আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমার শরীরে এমন ভঙ্গি দেখে সে হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখ আমার শরীরের উপর আটকে গেল। আমি তার দিকে ফিরে তাকাতেই তার চোখে এক গভীর নেশা দেখতে পেলাম। সে আমার কাছাকাছি এসে দাঁড়ালো, খুব কাছে। আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। সে আমার হাতটা আলতো করে ধরল। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার শরীর যেন অসাড় হয়ে আসছিল। সে আমার চোখ থেকে চোখ সরালো না। তার চোখ যেন আমার মনের গভীরে ডুব দিতে চাইছিল। সেই দিন থেকে আমাদের সম্পর্কের সংজ্ঞাটা আরও একটু পাল্টে গেল। আমাদের কথা বলার ভঙ্গি, হাসির ধরন, এমনকি একে অপরের দিকে তাকানোর পদ্ধতিতেও যেন এক গভীর পরিবর্তন এলো। নাসিম যখন অফিসে বাড়ি থাকত, তখন আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হতো। ফাহিম আমাকে প্রায়ই তার অফিসের গল্প শোনাত, তার জীবনের স্বপ্নগুলোর কথা বলতো। আমি মন দিয়ে শুনতাম, আর তার মধ্যে নিজেকে খুঁজে পেতাম। তার দুঃখগুলোকে আমার নিজের মনে হতো। তার ছোট ছোট আনন্দগুলোতে আমি যেন সবচেয়ে বেশি খুশি হতাম। এইসবের মধ্যে দিয়ে আমরা কখন যে একে অপরের প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলাম, তা আমরা নিজেরাও বুঝতে পারিনি। ফাহিম যখন আমার খুব কাছে আসত, আমার বুক দুরুদুরু করত। সে হয়তো কোনো কাজ দেখিয়ে দিত বা কোনো কথা বলতে বলতে আমার হাত ছুঁয়ে দিত। সেই ছোঁয়া ছিল খুব সাধারণ, কিন্তু তার মধ্যে ছিল এক তীব্র আকর্ষণ, যা আমাকে ক্রমশ তার দিকে ঠেলে দিচ্ছিল। আমি জানি এই ধরনের সম্পর্ক সমাজে অন্যায়,
পাপ, কিন্তু আমার মনের ভেতরের একাকিত্ব, নাসিমের থেকে পাওয়া মানসিক দূরত্ব আমাকে ক্রমশ এই অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছিল। নিজেকে বোঝাতাম এটা শুধুমাত্র এক মানসিক আশ্রয়, এর বেশি কিছু নয়, কিন্তু মন জানত এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে। এইটুকু শুনে যদি আপনার মনও আমার গল্পের গভীরে ডুব দিতে চায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন আরও অনেক গোপন কথা, না বলা গল্প, যা সমাজের চোখে লুকিয়ে রাখা হয়, তা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। হয়তো আমার গল্প শুনে আপনারা নিজেদের জীবনের ভুলগুলো শুধরে নিতে পারবেন, অথবা নতুন করে নিজেদের সম্পর্কগুলোকে খুঁজে দেখতে পারবেন। একদিন বৃষ্টি পড়ছিল। নাসিম সেদিনও বাইরে ছিল, অফিসের কাজে আটকে পড়েছিল। আমি একাকী জানালার ধারে বৃষ্টি দেখছিলাম। ফাহিম আমার ঘরে এলো, তার হাতে এক কাপ গরম চা। সে আমার পাশে এসে বসল। তার চোখগুলো গভীর ছিল সেদিন। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার কি খুব মন খারাপ? আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু মাথা নেড়েছিলাম। সে আমার হাতটা নিজের হাতে নিল, আলতো করে। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি আবার বলল, আমি জানি ভাবি, আপনার মনটা ভালো নেই। দাদা হয়তো আপনাকে ঠিক সময় দিতে পারে না। তার কথাগুলো আমার মনের গভীরে গিয়ে বিঁধল। সে যেন আমার সব না বলা কথাগুলো বুঝে গিয়েছিল। আমি তার দিকে তাকাতেই তার চোখ থেকে এক অদ্ভুত আকর্ষণ আমার দিকে নেমে এলো। সে আমার আরও কাছে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার গালে পড়তে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। সে আমার কপালের ওপর আলতো করে চুমু খেল। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে বিতর্কিত আর আবেগপ্রবণ মুহূর্ত। আমার মনে হচ্ছিল যেন আমি সব বাঁধ ভেঙে এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। সেই দিন আমাদের সম্পর্কের সীমানাটা এক নতুন দিকে বাঁক নিল। এরপর আমাদের মধ্যে আরও গোপন অভিসারের শুরু হলো। নাসিমের অনুপস্থিতিগুলো আমাদের জন্য যেন এক সুযোগের জানালা খুলে দিত। আমরা তখন এক অন্য জগতে প্রবেশ করতাম। সে আমার হাত ধরত, আমার চুলে বিলি কেটে দিত, আমার কপালে গালে আলতো করে চুমু খেত। সেই স্পর্শগুলো ছিল উত্তেজনায় ভরপুর, কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত মায়া, যা আমাকে ক্রমশ তার আরও কাছে টেনে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম এইসবের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই মুহূর্তে আমি সেই ভবিষ্যতের কথা ভাবতে পারতাম না। আমার মন শরীর শুধু সেই মুহূর্তের আনন্দ আর তৃপ্তির পেছনে ছুটছিল। আমরা যখন একসাথে থাকতাম, তখন সময় যেন দ্রুত গতিতে উড়ে যেত। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমার একাকিত্বকে ভুলিয়ে দিত, আমার মনের সব শূন্যতা পূরণ করে দিত। সে আমাকে অনুভব করতে দিত যে আমি সুন্দর, আমি আকাঙ্ক্ষিত। নাসিমের কাছ থেকে আমি এই অনুভূতিগুলো পাচ্ছিলাম না। সৌরভের চোখ আমার প্রতিটা অভিব্যক্তির ওপর নজর রাখত, আমার প্রতিটা ছোট ছোট পরিবর্তনকে সে খেয়াল করত। সে আমার হাসিতে হাসত, আমার দুঃখের নীরব সঙ্গী হতো। একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। নাসিম তখনও অফিসের কাজে ব্যস্ত। ফাহিমিন আমার দেখাশোনা করল। সে আমাকে ওষুধ খাওয়ালো, সময় মতো খাবার দিল, এমনকি রাতেও আমার মাথার পাশে বসেছিল। তার সেই সেবা, সেই যত্ন আমার মনকে আরও বেশি করে তার দিকে টেনে নিয়ে গেল। আমি তার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়লাম। আমি জানতাম এই নির্ভরতাটা ঠিক নয়, কিন্তু নিজেকে থামাতে পারছিলাম না তার সাথে। আমার সম্পর্কটা এমন একটা গভীর জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে আমরা একে অপরের কাছে এক খোলা বইয়ের মতো ছিলাম। আমাদের মধ্যে কোনো লুকোজড়ি ছিল না, শুধু ছিল আবেগ আর এক তীব্র আকর্ষণ। একদিন রাতে নাসিম বাড়ি ফিরেছিল অনেক দেরিতে। আমি ততক্ষণে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভাঙল। আমি দেখলাম ফাহিম আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। আমি উঠে বসলাম। সে আমার কাছে এসে বসল। তার চোখগুলো ছলছল করছিল। সে বলল, ভাবি, আমার খুব কষ্ট হচ্ছে। আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমিও বুঝতে পারছিলাম না আমি কি বলবো। আমার ভেতরটাও কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। সে আমার হাতটা ধরল। তার আঙুলগুলো আমার হাতের উপর আলতো করে বুলিয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই রাতের অন্ধকারে আমরা একে অপরের খুব কাছে ছিলাম। শারীরিক নৈকট্য ছাড়াই আমরা মানসিকভাবে একে অপরের সাথে মিশে যাচ্ছিলাম। সে আবার জড়িয়ে ধরল। তার উষ্ণতা আমাকে এক অদ্ভুত শান্তিতে ডুবিয়ে দিল। আমি জানি এটা অন্যায় ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার মন সেই অন্যায়টাকে অন্যায় মনে করতে পারছিল না। আমাদের এই গোপন সম্পর্ক ক্রমশ আরও জটিল হয়ে উঠছিল। আমি জানতাম একদিন না একদিন এই সব প্রকাশ হয়ে যাবে। তখন কি হবে তা ভেবে আমার বুক কেঁপে উঠত, কিন্তু আমি এই আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারছিলাম না। সৌরভের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে আমি যেন তাকে আরও বেশি করে আমার জীবনে টেনে নিচ্ছিলাম। আবার সেও হয়তো আমার একাকিত্বের সুযোগ নিচ্ছিল। এটা যেন এক অদ্ভুত চক্র ছিল, যেখানে আমরা দুজনেই নিজেদের অজান্তেই একে অপরের কাছে আটকা পড়েছিলাম।
তার ভালোবাসার স্পর্শ আমার জীবনকে এক নতুন রঙে রাঙিয়ে দিয়েছিল, কিন্তু সেই রঙে মিশেছিল ভয় আর অপরাধ বোধের কালো ছায়া। আমাদের সম্পর্ক কেবল শারীরিক আকর্ষণেই সীমাবদ্ধ ছিল না, বরং তার গভীরতা ছিল আরও বেশি। আমরা একে অপরের মনের ভেতরের শূন্যতাগুলোকে পূরণ করছিলাম। নাসিমের অনুপস্থিতিতে যে ফাঁকা স্থান তৈরি হয়েছিল, ফাহিম সেগুলোকে তার ভালোবাসা, তার যত্ন আর তার মনোযোগ দিয়ে ভরিয়ে দিচ্ছিল। কিন্তু এই সবের মধ্যে এক ভয়ঙ্কর সত্য লুকিয়েছিল। আমরা দুজনেই সমাজের চোখে এক সীমা লঙ্ঘন করছিলাম। আমার মনের ভেতরে প্রতিনিয়ত এক যুদ্ধ চলত। একদিকে সমাজের ভয়, নিজের বিবেকের দংশন, আর অন্যদিকে সৌরভের প্রতি এক গভীর অনিয়ন্ত্রিত আকর্ষণ। একদিন সৌরভের বিয়ের প্রস্তাব এলো। সে এসে আমাকে বলল, তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। আমি জানি তারও কষ্ট হচ্ছিল, কিন্তু সে যেন কিছুতেই আমার দিকে তাকাতে পারছিল না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি জানতাম এটাই স্বাভাবিক, কিন্তু এই কথাটা শুনে আমার মনটা হঠাৎই কেমন যেন এক গভীর শূন্যতার দিকে ঠেলে যাচ্ছিল। আমি অনুভব করলাম আমি যেন আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারাতে বসেছি। আমি তাকে ছেড়ে থাকতে পারবো কিনা সেই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। সেই দিন থেকে আমাদের গোপন অভিসার কমে আসতে শুরু করল। ফাহিম চেষ্টা করছিল স্বাভাবিক হতে, কিন্তু তার চোখের কোণে, তার কথায় এক গভীর কষ্ট লুকিয়ে থাকত। আমারও মন ভালো থাকত না। আমার এই পরিবর্তনগুলো লক্ষ্য করলেও তার কারণ বুঝতে পারেনি। সে ভেবেছিল হয়তো আমি ক্লান্ত বা অসুস্থ। আমি জানতাম এইসবের কোনো শেষ নেই। এই ধরনের সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না। একটা না একটা সময়ে শেষ হয়, আর সেই শেষটা হয় খুবই বেদনাদায়ক। এই সম্পর্ক আমাকে এক কঠিন শিক্ষা দিয়েছে। মানসিক দুর্বলতা বা একাকিত্ব মানুষকে এমন সব পথের দিকে ঠেলে দেয় যার পরিণতি হয় ভয়ঙ্কর। আমি জানি সমাজের চোখে আমি একজন পাপী, একজন চরিত্রহীন মহিলা, কিন্তু আমার মন জানত আমি শুধুমাত্র একটু ভালোবাসা, একটু মনোযোগ চেয়েছিলাম, যা আমার বৈধ সম্পর্ক থেকে আমি পাচ্ছিলাম না। এই সম্পর্ক আমাকে বুঝিয়েছে প্রতিটি সম্পর্কেরই একটা নিজস্ব মর্যাদা আছে, একটা নিজস্ব পবিত্রতা আছে। সেই পবিত্রতা নষ্ট করা মানে নিজেকেই শেষ করে দেওয়া। সমাজের চোখে হয়তো আমি বেঁচে আছি, কিন্তু আমার মনের ভেতরে আমি যেন রোজ একটু একটু করে মরে যাচ্ছি। তাই যারা আমার মতো এমন ভুল করতে চলেছেন বা এমন পথে আছেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, সমাজের ভয়কে নয়। নিজের ভালোবাসার মানুষকে সম্মান করুন, কারণ ক্ষণিকের আবেগ হয়তো আপনাকে আনন্দ দেবে, কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি দেবে না। এই ধরনের গোপন সম্পর্কগুলো জীবনের দীর্ঘমেয়াদী ক্ষতি করে, মনকে বিষিয়ে তোলে এবং একাকিত্বকে আরও বাড়িয়ে তোলে। সম্পর্ক গড়ার আগে নিজের মনকে প্রশ্ন করুন, আপনি ঠিক কী চান? আবেগ আর ক্ষণিক শারীরিক আকর্ষণ যেন আপনাকে এমন ভুল পথে ঠেলে না দেয়, যার ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হয়। নিজের পরিবারকে বাঁচান, নিজের আত্মসম্মানকে বাঁচান। এই পথ সুখের নয়, এই পথ কেবলই দুঃখ আর অনুশোচনার।